প্রিয় ছাত্রছাত্রী, আজকে একটা নতুন চ্যাপ্টার আলোচনা করব। ফার্স্ট সেমের কার্য, ক্ষমতা ও শক্তি, ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। কার্য, ক্ষমতা ও শক্তি, ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি, শর্টে বলা হয় WPE। এটা আমাদের আলোচনার বিষয় বা আলোচনার টপিক। কার্য, ক্ষমতা ও শক্তি, ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি, এটার উপর আমরা ডিসকাস করব এবং এর ডিটেল আলোচনা করব আমরা, এবং আমরা কিন্তু ডিটেল স্টাডি করব, ডিটেল আলোচনা করব কার্য, শক্তি এবং ক্ষমতা। তো প্রথমেই আমরা চলে আসি, হোয়াট ইজ ওয়ার্ক? কার্য কাকে বলে? কার্য কাকে বলে? হোয়াট ইজ ওয়ার্ক? আমরা কিন্তু নবম শ্রেণীতে ক্লাস 9-এ পড়েছি কার্য কাকে বলে এবং ধারণা লাভ করেছি। এমনটা নয় যে নবম শ্রেণীতে কার্যের যে সংজ্ঞা পড়েছি একাদশ শ্রেণীতে এসে কার্যের সংজ্ঞা পাল্টে যাবে, এমনটা নয়, একই থাকবে, এটা বিজ্ঞান। কার্য আমরা কি পড়েছিলাম ক্লাস 9-এ সেটা একবার মনে করি। কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ হয় তাহলে আমরা বলতে পারি কি না প্রযুক্ত বল কার্য করেছে। এখানেও একই গল্প, একই কথা, একই রকম ভাবে আমরা বলবো যে কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ হয় তখন বলা হয়, কি বলা হয় না প্রযুক্ত বল কার্য করেছে। ক্লিয়ার হয়েছে? কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ হয় তখনই আমরা বলি প্রযুক্ত বল কার্য করেছে। তাহলে এখানে একটা বিষয় রয়েছে প্রয়োগ বিন্দু। প্রয়োগ বিন্দু মানে কি? প্রয়োগ বিন্দু মানে যে বিন্দুতে বলটা প্রযুক্ত হচ্ছে, আমরা বলটাকে প্রয়োগ করছি যে বিন্দুতে, তাকেই আমরা বলবো প্রয়োগ বিন্দু। ঠিক আছে? তাহলে বল প্রয়োগ করলাম, বলের প্রয়োগ বিন্দুর যদি সরণ হয় তখনই আমরা বলবো কি না প্রযুক্ত বল কার্য করেছে। তো এই পরিমাপ কি করে করব? তাহলে পরের পয়েন্ট চলে আসি, ওয়ার্ক ডান, কার্য, তার পরিমাপ কি করে করব? ধরা যাক একটা বস্তু, তার উপর বল প্রয়োগ করা হয়েছে F বল, তার ফলে তার সরণ হয়েছে S পরিমাণ। আমি কি বললাম? একটা বস্তু, এই বস্তুর উপর F পরিমাণ বল প্রয়োগ করায় তার সরণ হচ্ছে S পরিমাণ। তাহলে S এইখান থেকে এখানে এসছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ থিটা। অর্থাৎ প্রযুক্ত বল এবং সরণ F আর S এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে সেক্ষেত্রে কৃতকার্য সমান কি হবে? সেক্ষেত্রে কৃতকার্য W সমান F ডট S, অর্থাৎ বল এবং সরণের মধ্যে ডট প্রোডাক্ট। ভালো করে খেয়াল করে দেখো, নবম শ্রেণীতে কিন্তু আমাদের এরকম ভাবেই পড়া ছিল। হ্যাঁ, একটু ভেক্টরটা ক্লাস 9-এ ছিল না, ভেক্টর কনসেপ্টটা আমরা ওখানে পড়েছিলাম কৃতকার্য সমান বল গুণিতক সরণ। তো এই ক্ষেত্রে একাদশ শ্রেণীতে যেহেতু আমরা ভেক্টর পড়েছি, আমরা কৃতকার্যকে প্রকাশ করব কিভাবে? F এবং S এর মধ্যে ডট প্রোডাক্ট, অর্থাৎ দ্যাট ইজ ইকুয়াল টু FS cos থিটা। তার মানে থিটা কি না, থিটা যেখানে হলো কি না F ও S এর মধ্যবর্তী কোণ। আমি অলরেডি ডিসকাস করেছি আগে যে থিটাটা কি না, থিটা হলো F আর S এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ প্রযুক্ত বল এবং সরণ
এই সরণের মধ্যবর্তী কোণ কিন্তু এস, তাহলে ডব্লিউ সমান এফ ডট এস দ্যাট ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। ক্লিয়ার হয়েছে? তাহলে প্রথম বিষয় কার্য কি, কার্যকে আমরা পরিমাপ করব কিভাবে, বল এবং সরণের মধ্যে ডট প্রোডাক্ট দ্বারা। এবার আমরা চলে আসি কতগুলো বিষয়, যেমন দুটো ছোট বিষয় আমি একটু আলোচনা করি। সেটা কি? ফার্স্ট পয়েন্ট আমি বললাম যে প্রযুক্ত বলের দিকে যদি সরণ হয়, ভালো করে বোঝার চেষ্টা করো, এদিকেই এফ প্রযুক্ত হচ্ছে আর এই দিকেই সরণ হচ্ছে এস। আমি বোঝাতে পারলাম ব্যাপারটা? প্রযুক্ত বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দু সরণ যখন হয়েছে, এটা একটা কেস হতে পারে। আচ্ছা, আর একটা কেস যেটা আমরা ছবি এঁকেছিলাম বিফোর, এই যে ছবিটা এঁকেছিলাম, এই ছবিটা দিয়ে আমি ব্যাখ্যা করছি। এখানে দেখো এস যদি ভেক্টর হয়, কারণ এটা সরণ, তাহলে এস এর এদিকের রূপাংশ কত? এস কস থিটা। কারণ কি থিটা কোণ করেছে মানে এস এর এদিকে রূপাংশ হবে এস কস থিটা, সে বিষয়ে আমাদের কোনো অসুবিধা নেই। বা এফ এর এদিকে রূপাংশ কত? এফ এর এদিকে রূপাংশ সে একই রকম ভাবে আমরা বলতে পারি এফ কস থিটা। তাহলে কৃতকার্য সমান আমরা কি বলতে পারি? যে কোনো দিকের কথা যদি ভাবি তাহলে কৃতকার্য ডব্লিউ সমান কি বলতে পারি? এফ। এফ এর দিকে যদি ভাবি তাহলে এফ ইন্টু এস কস থিটা, তার মানে আলটিমেটলি এফ এস কস থিটাই আসছে। অর আমরা বলতে পারি ডব্লিউ সমান কি? আমরা বলতে পারি এস ইন্টু এফ কস থিটা। তাহলে সেও কিন্তু আলটিমেটলি আমাকে কি দিচ্ছে বাবুরা? না দিচ্ছে এফ এস কস থিটা। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? এক্ষেত্রে জেনারেলি এক্ষেত্রে আমরা বলতে পারি কি না ডব্লিউ সমান সিম্পল এফ এস, যেটা আমাদের ক্লাস 9 এর কনসেপ্ট ছিল। তাহলে কি ডিফারেন্স হলো? আমরা 9 এর থিটাটা খুব বেশি আলোচনা করিনি, ওখানে ডব্লিউ সমান বল গুণিতক সরণ বলেছিলাম। এখানে আমরা ডব্লিউ সমান কি বলছি? এফ এস কস থিটা বলছি, যেখানে থিটাটা হচ্ছে প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ। ক্লিয়ার হচ্ছে প্রথম বিষয়। এরপরে নেক্সট পার্ট চলে আসে। তাহলে কৃতকার্য কি রাশি? কৃতকার্য ওয়ার্ক ডান ইজ স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি হোয়াই? কৃতকার্যকে আমরা স্কেলার কোয়ান্টিটি বলবো কেন? কিপ ইন মাইন্ড, এটা দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট। আমরা জানি দুটো ভেক্টরের মধ্যে যদি ডট প্রোডাক্ট হয় তাহলে সেক্ষেত্রে তার ফলাফলটা আমরা কি পাই? সেক্ষেত্রে আমরা ফলাফলটা পাই স্কেলার কোয়ান্টিটি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এর মাত্রা কি হবে? ডাইমেনশন কি হবে? তাহলে ডাইমেনশন, তাহলে ডব্লিউ এর মাত্রা কি হবে? না জেনারেলি আমরা যদি ভাবি ডব্লিউ এর মাত্রা হচ্ছে এফ এর মাত্রা ইন্টু এস এর মাত্রা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এফ এর মাত্রাটা কি? এফ এর মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, আর এস এর মাত্রা কি? এল। তাহলে গুণ করলে কি হবে? গুণ করলে হয়ে যাবে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে ডব্লিউ এর মাত্রা কি হবে? এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, এফ ইন্টু এস এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। এবার একটা ছোট নোট আমি বলে দিই তোমাদেরকে মনে রাখার জন্য। আচ্ছা, এটা একটু অন্য কালারে আমি করি, একটু রেড ইউজ করি। নোটটা কি না? নোটটা হচ্ছে আমরা যেহেতু ভেক্টর পড়ে ফেলেছি, তাহলে আমরা এফ কে কিভাবে প্রকাশ করতে পারি? এফ ইকুয়াল টু আই ক্যাপ এফ এক্স বলতে পারি, জে ক্যাপ এফ ওয়াই বলতে পারি, অ্যান্ড কে ক্যাপ এফ জেড বলতে পারি। ওকে, একই রকম ভাবে সরণ, ইট ইজ অলসো ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি। তাহলে কি বলতে পারি? আই ক্যাপ এস এক্স, জে ক্যাপ এস ওয়াই অ্যাজ ওয়েল অ্যাজ কে ক্যাপ এস জেড। তাহলে ডব্লিউ সমান আমরা কি বলতে পারি? এফ ডট এস মানে এফ এক্স এস এক্স প্লাস এফ ওয়াই এস ওয়াই প্লাস এফ জেড এস জেড। তাহলে ডব্লিউ সমান এফ ডট এস মানে এফ এক্স এস এক্স প্লাস এফ ওয়াই এস ওয়াই প্লাস এফ জেড এস জেড। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এইভাবে আমরা কিন্তু ভেক্টরকে ব্যবহার করতে পারি ওয়ার্ক ডানের ক্যালকুলেশনের ক্ষেত্রে। মনে রাখবে, তোমাকে যখন অঙ্ক দেবে সিম্পল এমসিকিউ এর জন্য, তোমাকে বল একটা দিয়ে দিবে, বলবে যে এফ সমান 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ, তোমাকে বলে দিবে এস সমান 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 7k ক্যাপ, তোমাকে বলে দিবে, দিয়ে বলবো ওয়ার্ক ডান কত। তুমি সিম্পল ডব্লিউ সমান এফ ডট এস করবে, এফ আর এস এর মধ্যে ডট প্রোডাক্ট, দ্যাট মিন্স 2 3 6 মাইনাস 4 2 8 প্লাস 21। এই ক্লিয়ার হয়েছে? একে তোমাকে বলে দিবে নিউটন, আর এটাকে বলে দিবে মিটার, তোমার এটা উত্তর চলে আসবে জুল। যদি আমি এককে এখনো আসিনি, আমি ধীরে ধীরে বলবো এগুলো সব।
বোঝা গেছে? তাহলে প্রাথমিক বিষয় কার্য কি, কার্যকে পরিমাপ করব কিভাবে, ওয়ার্ক ডান ইজ স্কেলার কোয়ান্টিটি এন্ড ইটস ডাইমেনশন, আর তার ভেক্টর রিপ্রেজেন্টেশন, এগুলো মোটামুটি প্রাথমিক আমরা আলোচনা করলাম। নেক্সট পার্টে চলে আসি। ওকে, আচ্ছা, এবার আমরা আলোচনার দ্বিতীয় পর্যায়ে চলে আসি। সেটা কি? প্রথম আমরা আলোচনা করছি দ্বিতীয় পর্যায়ের প্রথম বিষয়, বল সংস্থা দ্বারা কৃতকার্য। বল সংস্থা দ্বারা কৃতকার্য, দ্যাট মিনস ওয়ার্ক ডান বাই এ সিস্টেম অফ ফোর্সেস, ওয়ার্ক ডান বাই এ সিস্টেম অফ ফোর্সেস বা বল সংস্থা দ্বারা কৃতকার্য। আচ্ছা, সিস্টেম অফ ফোর্সেস, সংস্থা, বল সংস্থা, এই ওয়ার্ডটার দিকে ভালো করে দেখবো। সিস্টেম অফ ফোর্সেস মানে এখানে রয়েছে লার্জ নাম্বার অফ ফোর্সেস, যেটাকে আমরা নবম শ্রেণীতে বলেছিলাম বলের দ্বারা কার্য। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি বলবো? বল সংস্থা দ্বারা কৃতকার্য, ওয়ার্ক ডান বাই এ সিস্টেম অফ ফোর্সেস। তার মানে আমরা এক্ষেত্রে আমরা বলবো কি না, বলবো ডব্লিউ সমান W1, W2, W3 ডট ডট ডট। যদি n সংখ্যক থাকে তার মানে তুমি লিখতে পারো Wn, দ্যাট ইজ ইকুয়াল টু আলটিমেটলি কিন্তু F ডট S। তাহলে এটা কি বলতে চাইছে? এটা আমাদেরকে বলতে চাইছে এটাই যে একাধিক বল একটি বস্তুর উপর যদি ক্রিয়া করে, এই জন্য বললাম কি লার্জ নাম্বার অফ ফোর্সেস। তাহলে একাধিক বল যখন একটি বস্তু, মানে কি অনেকগুলো বল, অনেকগুলো বল যখন একটা বস্তুর উপর ক্রিয়া করে তখন ওই বল সংস্থার দ্বারা মোট কৃতকার্য কি হবে না, প্রতিটি বলের দ্বারা যে কৃতকার্য সেই কৃতকার্যগুলোর কিন্তু এটা কিন্তু স্কেলার যোগ, এটা কিন্তু স্কেলার যোগ। কারণ কি, এটা তো স্কেলার আছে ওয়ার্ক ডান। তাহলে অনেকগুলো বল কাজ করছে, প্রত্যেকটা বলের জন্য ওয়ার্ক ডান হচ্ছে, সেই ওয়ার্ক ডান গুলোর সমষ্টি হবে পুরো সংস্থার দ্বারা কৃতকার্যের পরিমাণ। বুঝতে পারলাম? তাহলে এক একটা বল যে কাজ করবে সেই কাজগুলোর যোগফল হবে পুরো বল সংস্থার কৃতকার্য, দ্যাট ইজ, এই জন্য বলা হয়েছে ডব্লিউ সমান কি W1 প্লাস W2 প্লাস W3 এন্ড ডট ডট ডট। ক্লিয়ার হয়েছে? তাহলে বল সংস্থা দ্বারা কৃতকার্য। এবার এর মধ্যে যদি আমরা আলোচনা করি, যেমন আমরা বললাম যে বলের দ্বারা কৃতকার্য, এর মধ্যে আমরা বললাম বলের দ্বারা কৃতকার্য, দ্যাট মিনস ওয়ার্ক ডান বাই এ ফোর্স, বলের দ্বারা কৃতকার্য, ওয়ার্ক ডান বাই এ ফোর্স। কখন হবে এটা? যখন প্রযুক্ত বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দুর সরণ হবে, অর্থাৎ বল যেদিকে কাজ করছে সেই দিকেই যদি বস্তুর সরণ হয় তখন আমরা বলবো কি না এটা বলের দ্বারা কার্য হয়েছে। যেমন আমি কি বললাম, আমি সহজ এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি এক্ষেত্রে। সেটা কি না, আমি ধরো এই বস্তুটাকে আমি নিচের দিকে ফেললাম, এই বস্তুটাকে নিচের দিকে আমি ছেড়ে দিলাম, তার অবস্থান থেকে ছেড়ে দিলে বস্তুটি নিচের দিকে যাচ্ছে। নিচের দিকে যাচ্ছে কেন, এটা নিশ্চয়ই তোমাদেরকে বলতে হবে, তোমরা জানো পৃথিবীর টান বা আকর্ষণ বল। তাহলে এখানে ক্রিয়াশীল বল কোন দিকে? নিচের দিকে। আর বস্তু সরণ কোন দিকে হচ্ছে বাবু? সেও নিচের দিকে। তাহলে বস্তু নিচের দিকে যাচ্ছে আর বলও নিচের দিকে কাজ করছে। তার মানে কি হলো
না প্রযুক্ত বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দুর সরণ হলো। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো না এই ক্ষেত্রে বলের দ্বারা কার্য হচ্ছে। অর্থাৎ আমি বললাম যেটা বোঝালাম সেটাকে যদি এবার একটু ছবির আকারে প্রকাশ করি, তাহলে এটা বস্তু, বড় আকারের বস্তু ধরলাম, তাহলে এর ওজন নিচের দিকে কাজ করছে, মানে এটা হচ্ছে বল, আর একই রকম ভাবে এর সরণও কিন্তু নিচের দিকে হচ্ছে, অর্থাৎ বস্তু নিচের দিকে নামছে, মানে এক্ষেত্রে সরণটা কিন্তু নিচের দিকে হচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা বলবো কি না বলের দ্বারা কার্য হয়েছে। তাহলে বলের দ্বারা কার্যের ক্ষেত্রে পয়েন্টগুলো কি কি? প্রথম নাম্বার ওয়ান কি বলতে পারি না, নাম্বার ওয়ান বলতে পারি যে প্রযুক্ত বলের অভিমুখে, প্রযুক্ত বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দুর সরণ হয়। এক নম্বর পয়েন্ট এইটা কি বললাম, প্রযুক্ত বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দুর সরণ, বুঝতে পেরেছি। দু নম্বর পয়েন্ট কি হবে এখানে বাবু, এখানে দেখো বল এবং সরণের মধ্যবর্তী কোণ দ্যাট ইজ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, একই দিকে হয়েছে, ওজন মানে এটা এফ, সরণ মানে এস, তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ থিটা কিন্তু 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি হলে কি হবে না সেক্ষেত্রে ডব্লিউ কি হবে না ডব্লিউ হবে এফ এস। আর এই ধরনের কার্যকে আমরা কি বলবো, এই ধরনের কার্যকে আমরা বলবো পজিটিভ ওয়ার্ক বা ধনাত্মক কার্য। যখন ডব্লিউ সমান এফ এস হবে তখনই আমরা বলবো সেটাকে কি না পজিটিভ ওয়ার্ক বা ধনাত্মক কার্য। এগুলো সব কি বলের দ্বারা কার্য। একই রকম ভাবে একটু বিপরীত ভাবে যদি আমরা ব্যাখ্যা করি, পরের বিষয় কি আসবে না আমরা বলবো বলের বিরুদ্ধে কার্য, বলের বিরুদ্ধে কার্য, দ্যাট ইজ ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স। বলের বিরুদ্ধে কার্য সেটাকে আমরা বলছি কি ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স। তো এক্ষেত্রে অবভিয়াসলি বুঝতে পারছো এগুলোর ঠিক উল্টো ঘটনা ঘটবে, অর্থাৎ আমরা বলতে পারি যে প্রযুক্ত বলের অভিমুখের বিপরীত দিকে, প্রযুক্ত বলের অভিমুখের বিপরীত দিকে এক্ষেত্রে বলের প্রয়োগ বিন্দুর সরণ হয়। ক্লিয়ার হয়েছে? আমি বলতে পারলাম প্রযুক্ত বলের অভিমুখের বিপরীত দিকে বলের প্রয়োগ বিন্দুর সরণ হয়, এবং মাথায় রাখবে এক্ষেত্রে বাবু থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি হয়। আমরা যদি এটাও একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, আমি এই বস্তুটাকে যদি উপরের দিকে ছুড়ি, উপরের দিকে ছুড়লাম, উপরের দিকে ছুড়লে বাবু এর সরণ কোন দিকে হচ্ছে? উপরের দিকে। স্টুডেন্টস, সরণ উপরের দিকে হচ্ছে, আর এর ওজন কোন দিকে কাজ করছে? নিচের দিকে, তাই কি না? তাহলে ওজন নিচের দিকে কাজ করছে, আর একে আমরা উপরের দিকে ছুড়ছি, মানে এর সরণ উপরের দিকে হচ্ছে। তাহলে প্রযুক্ত বলের অভিমুখের বিপরীত দিকে এক্ষেত্রে বলের প্রয়োগ বিন্দুর সরণ হচ্ছে, তাই থিটা সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলেই ডব্লিউ সমান কিন্তু এফ এস cos 180 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস এফ এস, দ্যাট ইজ ইকুয়াল টু কত না মাইনাস এফ এস, কারণ cos 180 এর মান হচ্ছে -1। সেক্ষেত্রে আমরা যে কৃতকার্য, সেই কৃতকার্যটাকে আমরা কি বলি না আমরা বলি ঋণাত্মক কার্য। সেক্ষেত্রে আমরা কি বলবো? কৃতকার্যটাকে ঋণাত্মক কার্য। তাহলে এই হলো বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য। এরপরে চলে আসো নেক্সট পয়েন্ট, আমরা একটা আলোচনা করেছিলাম, এটাও নবম শ্রেণীতে পড়েছি, সেটা কি কার্যহীন বল, দ্যাট ইজ ইকুয়াল টু নো ওয়ার্ক ফোর্স। কার্যহীন বল বা নো ওয়ার্ক ফোর্স, আমরা কখন বলকে কার্যহীন বল বলবো? যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ প্রযুক্ত বলের অভিমুখের সঙ্গে 90 ডিগ্রি কোণে হবে। আরে সিম্পল জিনিস তো, ডব্লিউ সমান এফ এস কস থিটা, তাহলে ডব্লিউ কে 0 হতে হলে থিটাকে 90 হতে হবে, সহজ হিসাব। অর্থাৎ আমার ধরো বল এদিকে প্রযুক্ত হচ্ছে আর সরণ এর সঙ্গে লম্বভাবে হচ্ছে,
তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত? 90°। যতগুলো এরকম কেস হবে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু W সমান Fs cos 90°, দ্যাট ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু কৃতকার্য শূন্য। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখবো কি কৃতকার্য শূন্য। ক্লিয়ার হয়েছে? যেমন অভিকেন্দ্র বল আমরা পড়বো, ঠিক আছে, বা আগে পড়া হয়েছে। অভিকেন্দ্র বল বৃত্তীয় গতি সার্কুলার মোশন চ্যাপ্টারে কেন্দ্রাভিমুখে ক্রিয়াশীল বল অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বলের প্রভাবে যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘোরে তখন প্রয়োজনীয় বল হচ্ছে অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র কারণ এর অভিমুখটা হচ্ছে কেন্দ্রাভিমুখী, এই জন্য একে বলা হয় অভিকেন্দ্র ফোর্স বল। অভিকেন্দ্র বল আর সরণ, সরণ কি হয়? কোন বিন্দুতে সরণ বৃত্তাকার পথে সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান কোন বস্তুর ক্ষেত্রে সরণ কোন দিকে হবে? ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর, এটা আমরা জানি সরণ। তাহলে সরণ এবং এফসির মধ্যবর্তী কোণ কত? সরণ এবং এফসির মধ্যবর্তী কোণ কিন্তু 90°। তাই অভিকেন্দ্র বল একটা বড় মাপের বল হলেও অভিকেন্দ্র বল কিন্তু কার্যহীন বল। তাহলে অভিকেন্দ্র বল কি হলো? অভিকেন্দ্র বল কিন্তু কার্যহীন বল। ঠিক আছে, অভিকেন্দ্র বল কিন্তু কার্যহীন বল। আচ্ছা, আরেকটা কেস রয়েছে যেখানে বল প্রযুক্ত হবে কিন্তু সরণ কার্য হবে না, বল প্রযুক্ত হবে কিন্তু কার্য হবে না। সেটা কি কেস? না, যদি কোথাও আমরা দেখতে পাই, বিশেষ ক্ষেত্র যদি আমরা কোথাও দেখতে পেলাম যে এফ প্রযুক্ত হলো, এফ প্রযুক্ত হয়েছে বাট সরণ হয়নি, সরণ হয়নি মানে এস ইকুয়াল টু 0, সেক্ষেত্রে কিন্তু ডব্লিউ ইকুয়াল টু 0। অর্থাৎ বল প্রয়োগ করার পরেও যদি কোনো বস্তু সরণ না হয় তখন আমরা কি বলতে পারি? তখন আমরা বলতে পারি যে প্রযুক্ত বল কিন্তু কোনো কার্য করেনি। আমি সারাদিন ধরে এই দেওয়ালটার উপর বল প্রয়োগ করলাম, আমি সারাদিন ধরে এই দেওয়ালটাকে ঠেলার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম কি অনেক বল প্রয়োগ করার পরেও আমি কিন্তু প্রয়োগ বিন্দু সরণ ঘটাতে পারিনি। প্রয়োগ বিন্দু মানে বল যেখানে প্রয়োগ করছি সেটা প্রয়োগ বিন্দু, তার কিন্তু সরণ ঘটাতে পারিনি। তার মানে এক্ষেত্রেও কিন্তু আমার যে ওয়ার্ক ডান 0 এবং এই ফোর্সটা কিন্তু নো ওয়ার্ক ফোর্স। ক্লিয়ার হয়েছে মোটামুটি? তাহলে এই মোটামুটি কার্যহীন বল আর সিস্টেম ওয়ার্ক ডান in a system of forces, work done by a force, work done against the force, আর no work force, এই বিষয়গুলো এটা খুব সহজ জিনিস, এগুলো তোমরা জানো। আমি একটু দ্রুত আলোচনা করার চেষ্টা করলাম। নেক্সট পয়েন্ট চলে আসি। আচ্ছা, এরপরে আমরা চলে আসি, এটাও আমরা মোটামুটি জানি কার্যের একক, এটাও আমরা দ্রুত করব। কার্যের একক, কার্যের একক নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে প্রথমে কার্যের মধ্যে কে রয়েছে? W সমান আলটিমেটলি Fs, তাহলে W এর একক কোনো না কোনো ভাবে F আর S, অর্থাৎ বল এবং সরণ, এদের একক দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত হবে। প্রথমে চলে আসি কার্যের একক, প্রথমে আমরা চলে আসি পরম একক। পরম এককের মধ্যে আমরা যদি প্রথমে বলি এসআই একক, এসআই পদ্ধতিতে কার্যের একক কি তোমরা জানো? এসআই পদ্ধতিতে কার্যের একক হচ্ছে জুল। আর সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি? সিজিএস পদ্ধতিতে কার্যের একক হচ্ছে আর্ক। আমরা পড়েছি ক্লাস 9-এ, নতুন করে বলার কিছু নেই, জুল আর আর্ক। এছাড়া এফপিএস পদ্ধতি যদি হয়, এফপিএস পদ্ধতিতে আমরা কি বলতে পারি? ফুট পাউন্ডার। এছাড়া যদি আমরা এফপিএস পদ্ধতিতেও বলতে চাই সেক্ষেত্রে বলবো ফুট পাউন্ডার। এর ব্যবহার যদি আমাদের খুব বেশি নেই, আমরা মূলত জুল এবং আর্ক নিয়ে আলোচনা করব। ক্লিয়ার হয়েছে? এবার দেখো একটু প্র্যাকটিক্যালি যদি বোঝার চেষ্টা করো, W সমান Fs, তাহলে এসআই পদ্ধতিতে যদি হয় আমরা কি বলতে পারি? 1 জুল সমান 1 নিউটন ইনটু 1 মিটার। W এর একক জুল, F এর একক নিউটন, S এর একক মিটার। একই রকম ভাবে 1 আর্ক, 1 আর্ক আমরা কি বলতে পারি? 1 ডাইন ইনটু 1 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? তাহলে 1 জুল সমান আমরা বলতে পারি 1 নিউটন ইনটু 1 মিটার, আর 1 আর্ক সমান আমরা বলতে পারি 1 ডাইন ইনটু 1 সেন্টিমিটার বা 1 ডাইন সেমি। তাহলে সংজ্ঞা আমি আর নতুন করে বলছি না, জানো তোমরা যে কোনো বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করলে যদি তার সরণ 1 মিটার হয় তখন আমরা বলবো কৃতকার্যটা কি? না 1 জুল।
কোনো বস্তুর উপর এক ডাইন বল প্রয়োগ করলে যদি তার সরণ হয় 1 সেন্টিমিটার, তাহলে আমরা বলতে পারি 1 আর্ক। এটাও বলতে পারো 1 ফুট পাউন্ডাল, দ্যাট ইজ ইকুয়াল টু 1 পাউন্ড পাউন্ডাল ইন্টু 1 ফিট। ক্লিয়ার হয়েছে? 1 পাউন্ডাল ইন্টু 1 ফিট, সেটাও আমরা বলতে পারি। এবার এই জুল আর আর্কের মধ্যে রিলেশন কি আমরা জানি, 1 জুল সমান 1 নিউটন ইন্টু 1 মিটার। আচ্ছা 1 নিউটন সমান কত? 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 মিটার সমান কত? 10 স্কয়ার সেন্টিমিটার। তাহলে 10 টু দি পাওয়ার 7 করলে ডাইন ইন্টু সেন্টিমিটার, মানে এটা হয়ে যাবে আর্ক। 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক। 9 এর শর্ট প্রশ্ন আসতো, তাহলে 1 আর্ক সমান কত জুল? 10 টু দি পাওয়ার -7 জুল। জুল যেহেতু বিজ্ঞানীর নাম, তাই ক্যাপিটাল লেটারে লেখা হয়, আর্ক এমনিতে আমরা স্মল লেটারে লিখি, অসুবিধা নেই কোনো। তাহলে 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক আমরা জানি। এবার যদি অভিকর্ষীয় এককে চলে আসি, কাজের একক, যদি অভিকর্ষীয় একক আলোচনা করি, অভিকর্ষীয় একক, তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম পরম একক W সমান Fs। এখন আমরা আলোচনা করছি অভিকর্ষীয় একক। ঠিক আছে, অভিকর্ষীয় এককের ক্ষেত্রে সিজিএস পদ্ধতি যদি বলি আমরা, বা এসআই পদ্ধতিতে যদি আগে বলি, তাহলে আমরা বলবো কিলোগ্রাম মিটার। আর সিজিএস পদ্ধতিতে যদি আমরা বলি, তাহলে কি বলবো? একই রকম ভাবে বলবো গ্রাম সেন্টিমিটার। সিম্পল একদম, কিলোগ্রাম মিটার আর গ্রাম সেন্টিমিটার। তাহলে 1 কিলোগ্রাম মিটার মানে কি? 1 কিলোগ্রাম মিটার মানে হচ্ছে 1 কিলোগ্রাম মিটার মানে হচ্ছে 1 কিলোগ্রাম মিটার সমান 1 কেজি ওয়েট ইন্টু 1 মিটার। এখানে ভালো করে দেখো, 1 কেজি ওয়েট জিনিসটা কি? বলে একক তোমরা জানো, বলের অভিকর্ষীয় একক হচ্ছে 1 কেজি ওয়েট। অর্থাৎ 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এর মান কত হয়? 1 কেজি ওয়েটের মান কত হয় না 9.8 নিউটন হয়, ইন্টু 1 মিটার হয়। এবার নিউটন ইন্টু মিটার চলে এসছে, মানে তোমরা জানো নিউটন ইন্টু মিটার মানে জুল, দ্যাট ইজ ইকুয়াল টু 9.8 জুল। তাহলে 1 কিলোগ্রাম মিটার মানে 1 কিলোগ্রাম ওয়েট ইন্টু 1 মিটার মানে 9.8 নিউটন ইন্টু 1 মিটার মানে 9.8 জুল। একই রকম ভাবে 1 গ্রাম সেন্টিমিটার মানে কি? 1 গ্রাম সেন্টিমিটার মানে 1 গ্রাম ওয়েট ইন্টু 1 সেন্টিমিটার। আচ্ছা 1 গ্রাম ওয়েট মানে কি? 980 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার। আচ্ছা ডাইন ইন্টু সেন্টিমিটার মানে আমরা অলরেডি কি পেয়েছি? আর্ক, তার মানে হচ্ছে 980 আর্ক। তাহলে 1 গ্রাম সেমি আর 1 কিলোগ্রাম মিটার, এগুলো হচ্ছে অভিকর্ষীয় একক। কার? কৃতকার্যের। এগুলো হচ্ছে অভিকর্ষীয় একক কৃতকার্যের। তাহলে পরম একক, অভিকর্ষীয় একক, কার্যের একক নিয়ে আমরা আলোচনা করলাম, কোনো সমস্যা নেই, মোটামুটি বোঝা গেছে। আচ্ছা এরপরে চলে আসো নেক্সট পার্ট, বুঝে দিচ্ছি। নেক্সট পয়েন্ট, এরপরে আমরা চলে আসি পরবর্তী বিষয়। এটা কি? লেখচিত্রের সাহায্যে কার্যের ধারণা। লেখচিত্রের সাহায্যে কার্যের ধারণা, ইংলিশে আমরা বলতে পারি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ওয়ার্ক বা ওয়ার্ক ডান বলতে পারো। লেখচিত্রের সাহায্যে কার্যের ধারণা বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ওয়ার্ক ডান। আমরা ওয়ার্ক ডানকে কিভাবে গ্রাফে রিপ্রেজেন্ট করব, ক্লিয়ার হয়েছে? সাপোজ আমরা ছক কাগজে পরস্পর লম্ব দুটো অক্ষ নিয়েছি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এক্স অক্ষ আমাদেরকে সরণকে প্রকাশ করছে, আর ওয়াই অক্ষ আমার বলকে প্রকাশ করছে, দ্যাট ইজ এস, আর এটা হচ্ছে এফ প্রকাশ করছে। অসুবিধা নেই কোনো। এবার এবি লেখচিত্র আমাদেরকে কি প্রকাশ করছে তোমরা নিজেরা বলো। আমি ধরলাম এখান থেকে এ থেকে বি, তাহলে এবি আমাদেরকে কি রিপ্রেজেন্ট করছে?
এবি আমাদেরকে রিপ্রেজেন্ট করছে যে স্থির মানের বল প্রযুক্ত হয়েছে। কেন দেখো ভালো করে, এ থেকে বি পর্যন্ত বলের মানটা কিন্তু স্থির, অর্থাৎ এটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল সমীকরণের শর্ত কি বা কন্ডিশন, ওয়াই ইকুয়াল টু কিন্তু কনস্ট্যান্ট। তাহলে ওয়াই তে কে রয়েছে, এফ। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা যদি বলি যে এইটা এস কে প্রকাশ করছে, এই দূরত্বটা আমি ধরলাম ও এ বি, এটা সি, তাহলে ও সি সমান এস আর ও এ সমান এফ বল। এটা হচ্ছে এফ আর এটা এস। এটা অক্ষ, তার মধ্যে একটা নির্দিষ্ট মানের বল এফ। এটা সরণ অক্ষ, তার মধ্যে একটা নির্দিষ্ট মানের সরণ, সাপোজ আমি ধরলাম এস। যদি অসুবিধা হয় এই এফটা মুছে দাও, যদি অসুবিধা হয় এই এসটা মুছে দাও। তাহলে এটা সরণকে প্রকাশ করছে, এটা বলকে প্রকাশ করছে। বলের মধ্যে ও এ, এফ মানের বলকে প্রকাশ করছে, সরণের মধ্যে ওসি এস মানের সরণকে প্রকাশ করছে। তাহলে এই বল অক্ষ এবং এই সরণ অক্ষ দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্রফল, দ্যাট ইজ এইটা। এই ক্ষেত্রফলটা আমাদেরকে কি প্রকাশ করবে? তাহলে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি প্রকাশ করবে না, ও এ বি সি এর ক্ষেত্রফল, ও এ বি সি এর ক্ষেত্রফল সমান ও এ ইন্টু ও সি সমান এফ ইন্টু এস। এফ ইন্টু এস মানে ডব্লিউ। তাহলে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি প্রকাশ করবে আমাদেরকে? কৃতকার্য প্রকাশ করবে। দেখে নাও একটু ভালো করে, খাতায় নোট ডাউন করে নাও। তাহলে বল যদি ধ্রুবক হয়, এটা অবশ্যই মাথায় রাখবে, ফর কনস্ট্যান্ট ফোর্স, ফর কনস্ট্যান্ট ফোর্স, স্থির বলের জন্য। এই গ্রাফ কার জন্য? ফর কনস্ট্যান্ট ফোর্স, স্থির মানের বলের জন্য। সেক্ষেত্রে বল এবং সরণ অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল আমাদেরকে কি প্রকাশ করছে না, কৃতকার্যকে প্রকাশ করছে। দেখে নাও, খাতায় নোট ডাউন করে নাও, দিলে পরের পার্টে যাচ্ছি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে চলে আসো, যদি এটা পরিবর্তনশীল বলের ক্ষেত্রে হয়। পরিবর্তনশীল বলের ক্ষেত্রে মানে ফর ভেরিয়েবল ফোর্স। আচ্ছা, ভেরিয়েবল ফোর্স হলে কি এমন এক্সট্রা পাল্টে যাবে নাকি কিছু? এমন কিছু এক্সট্রা পাল্টে যাবে না বাবুরা। দেখো ভালো করে, ভেরিয়েবল ফোর্সের ক্ষেত্রে সাপোজ এটা একটা গ্রাফ প্লট করলাম, এদিকে সরণ, এদিকে বল। ফোর্সটা ভেরিয়েবল, দ্যাট ইজ হতে পারে ফাংশন অফ টাইম, হতে পারে। তার ফলে আমি তোমাকে কি বললাম না, সাপোজ ওই বস্তুটা ও এ বি সি মানে এবিসি পথে তার সরণ হয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে তার দেখো ভালো করে, সরণটা দেখো ভালো করে কিরকম হচ্ছে না, পরিবর্তনশীল বলের জন্য সে এই পথটা অবলম্বন করেছে, অর্থাৎ বল এবং সরণের মধ্যে যে লেখচিত্র সেটা হচ্ছে এবিসি পথ। যেমন এখানে এবি ছিল কনস্ট্যান্ট ফোর্স কে প্রকাশ করছে, এখানে এবিসি পথটা কি প্রকাশ করছে, ভেরিয়েবল ফোর্স কে প্রকাশ করছে। ভেরিয়েবল ফোর্স কে প্রকাশ করছে, তার মানে এই সরণ বল এটা, এই সরণ বল এটা, এই সরণ বল এটা, অর্থাৎ দ্য অ্যাপ্লাইড ফোর্স যেটা সেটা হচ্ছে ভেরিয়েবল। এই ভেরিয়েবল ফোর্সের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রেও যদি এই যে সীমাবদ্ধ ক্ষেত্রফলটা দেখতে পাচ্ছ, এই সীমাবদ্ধ ক্ষেত্রফলটা কি প্রকাশ করছে না, এই যে ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল, ও এ বি সি, ধরো আমি ডি বললাম না, ও এ বি সি ডি ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা হচ্ছে ওয়ান ডব্লিউ। তাহলে এর সঙ্গে আগের পার্থক্য কি, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এর সঙ্গে আগের পার্থক্য কি? পার্থক্য কিছু নয়, পার্থক্য ছোট। এখানে কনস্ট্যান্ট ফোর্সের জন্য যে শেপটা পেয়েছি, এরিয়াটা, সেটা আমাদের নোন, সেটা হয়তো আয়তক্ষেত্র, সেটা হয়তো বর্গক্ষেত্র, এটা হয়। আর এর ক্ষেত্রে ভেরিয়েবল ফোর্সের জন্য আমরা যে শেপটা পাচ্ছি সেটা আননোন, সেটা আননোন। কিন্তু আলটিমেটলি এরিয়া কিন্তু রিপ্রেজেন্ট করবে
ওয়ার্ক ডান। আমি বললাম যে না এরকম নয়, এরকম একটা গ্রাফ রয়েছে সরণের সঙ্গে বলের, সরণের সঙ্গে বলের একটা গ্রাফ রয়েছে, তারপর এরকম এসছে, তারপরে এইরকম ভাবে কমে গেছে, সেটাও আমি নাম দিলাম ধরো ও এ বি, এটা সি ডি পথে, হ্যাঁ একটু ভেরিয়েবল, ভেরিয়েবল মানে এটা ধীরে ধীরে ধরো এরকম নেমেছে, দিয়ে তারপরে ধরো আবার ইতে এসছে, ইতে আসেনি, ধরো বিসি ডি পথে পৌঁছেছে, ক্লিয়ার হয়েছে। তাহলে তুমি বলবে যে তাহলে এখানে কি হবে, কিছুই নয়, তুমি সেই একই রকম ভাবে, তো বলটা দেখা যাচ্ছে যে এতটা পর্যন্ত কনস্ট্যান্ট আছে, তারপরে ভেরিয়েবল হয়েছে, হতে পারে এ বি পর্যন্ত ধ্রুবক, তারপরে ভেরিয়েবল, দ্যাট ইজ তুমি আলটিমেটলি এর এরিয়া হিসাব করবে, এর এরিয়া এই সীমাবদ্ধ ক্ষেত্রফল মানে ও এ বি সি ডিই, এরিয়া ও এ বি সি ডিই, দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান, দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান। সোজা কথা হচ্ছে ফোর্স ফিল্ড মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল সবসময় আমাদেরকে কি রিপ্রেজেন্ট করবে, ওয়ার্ক ডান কে রিপ্রেজেন্ট করবে। এই বিষয়ে আমাদের সবসময় ওয়াকি বল থাকতে হবে, খেয়াল রাখতে হবে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা এরপরে আমি ধরলাম, আচ্ছা এটা একটু মুছে দিই, এরই একটা পার্ট, ছোট পার্ট আমি বলছি, লেখচিত্রের সাহায্যে প্রকাশ, তারই একটা অংশ। সাপোজ এরকম একটা গ্রাফ রয়েছে, গ্রাফটা কিরকম, ধরো এদিকে এফ কাজ করছে, এদিকে এক্স, গ্রাফটা এরকম গিয়ে এরকম হয়েছে, তো এই এক্স এর মধ্যে একটা ছোট্ট অংশ নিয়েছি আমরা, এটা কি না, এটা হচ্ছে ডিএক্স, এটা হচ্ছে ডিএক্স, তাহলে এইটা এক্স আই আর এইটা হচ্ছে এক্স এফ। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমি বললাম যে পরিবর্তনশীল বলের ক্রিয়ায়, পরিবর্তনশীল বলের ক্রিয়ায় একটি বস্তুর সরণ এক্স আই, এটা এক্স আই প্রাথমিক অবস্থান থেকে এক্স এফ হয়েছে, কি বললাম কথাটা, না পরিবর্তনশীল বলের ক্রিয়ায় একটি বস্তুর সরণ এক্স আই থেকে এক্স এফ পর্যন্ত, ক্লিয়ার হয়েছে। তো তার মধ্যে একটা ছোট্ট সরণ আমি নিয়েছি ডিএক্স, এই ডিএক্স সরণের জন্য কৃতকার্য, তাহলে যখন তুমি সরণের অংশটা ছোট নিচ্ছ তখন বলের উপরের অংশটাও ছোট, তখন বলের উপর অংশটাও প্রয়োজনীয়, ভেরিয়েবল ফোর্স হলে ভেরিয়েবল ফোর্সের ছোট্ট অংশ যদি নিই তাহলে সেটা কনস্ট্যান্ট, তাহলে এই এরিয়াটা কত, এটা ডিএক্স আর এটা এফ, তাহলে এই জায়গায় বলটা যদি এফ হয় তাহলে এই এরিয়াটা কত, এফ ডিএক্স, তাহলে এই ছোট্ট সরণের জন্য কৃতকার্য কত, না ডি ডব্লিউ সমান এফ ডিএক্স, তাহলে সম্পূর্ণ এক্স আই থেকে এক্স এফ পর্যন্ত সরাতে হলে কৃতকার্য কত, না ডব্লিউ সমান ইন্টিগ্রেশন ডি ডব্লিউ সমান ইন্টিগ্রেশন এক্স আই থেকে এক্স এফ এফ ডিএক্স, বোঝা গেছে কিনা দেখো আগে, তাহলে ডব্লিউ সমান ইন্টিগ্রেশন ডি ডব্লিউ সমান ইন্টিগ্রেশন এক্স আই থেকে এক্স এফ এফ ডিএক্স। তো এটাই হচ্ছে মূল প্রয়োগের জায়গা, মন দিয়ে ভালো করে খেয়াল করবে যে ডি ডব্লিউ সমান এফ ডিএক্স থেকে ডব্লিউ সমান ইন্টিগ্রেশন এফ ডিএক্স, আর সেটা পরবর্তীকালে ইন্টিগ্রেশন এফ ডিএস আসতে পারে, এফ ডিএস আসতে পারে, সেটা আমরা আসছি, এটা একটা রিপ্রেজেন্টেশন, প্রত্যেকটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে, নোট এগুলো এক একটা কিন্তু নোট। এর পরের বিষয় দেখো, সাপোজ
পরিবর্তনশীল বলের ক্রিয়ায় একটা বস্তু এ থেকে বি পর্যন্ত গেছে। আমি কি বললাম কথাটা ভালো করে মার্ক করবে, কি বললাম? পরিবর্তনশীল বলের ক্রিয়ায় একটি বস্তু এ থেকে বি তে গেছে। এই এ থেকে বি, এই যে পথটা পরিবর্তনশীল বলের প্রভাবের জন্য আমরা সেটাকে একটা মোটামুটি বক্রপথ হিসাবে ধরেছি। বক্রপথ এ থেকে বি পর্যন্ত গেছে। এই বক্রপথের একটা ছোট্ট দৈর্ঘ্য নিয়েছি, বক্রপথের উপরে ডিএস, ক্ষুদ্র, তাহলে এটা হচ্ছে ক্ষুদ্র সরণ ডিএস। তাহলে এই ক্ষুদ্র সরণের জন্য কৃতকার্য কত? এখানে কিন্তু দেখো ডিএস আর এফ, প্রযুক্ত বল এফ আর ডিএস, যেটা প্রথমেই আলোচনা হয়েছিল, এফ আর ডিএস এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো না ডিডব্লিউ সমান আমরা বলতে পারি এফ ডট ডিএস। ডব্লিউ সমান ইন্টিগ্রেশন ডিডব্লিউ সমান ইন্টিগ্রেশন এ টু বি এফ ডট ডিএস। তাহলে যেখান থেকে শুরু যেখানে শেষ এ থেকে বি এফ ডট ডিএস, দ্যাট ইজ ইকুয়াল টু ইউ ক্যান রাইট এ থেকে বি এফ ডট ডিএস মানে এফ ডিএস কস থিটা। এ টু মানে এ থেকে বি এফ ডট ডিএস মানে কি বলতে পারি আমরা? এফ ডিএস কস থিটা। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তো মাথায় রাখবে এক্ষেত্রে একটা জিনিস কি হয় না, যখন এরকম একটা লাইন বরাবর কৃতকার্য হয় তখন এই ইন্টিগ্রেশনটাকে আমরা বলি কি না লাইন ইন্টিগ্রেশন। ঠিক আছে? ইন্টিগ্রেশন তিন রকম হয়, লাইন ইন্টিগ্রেশন, সারফেস ইন্টিগ্রেশন, ভলিউম ইন্টিগ্রেশন। যখন অঙ্কে ইন্টিগ্রেশন শিখবে তখন দেখবে লাইন ইন্টিগ্রেশনের জন্য একটা ইন্টিগ্রেশন ব্যবহার করা হয়, সারফেস ইন্টিগ্রেশনের দুটো ব্যবহার করা হয়, ভলিউম ইন্টিগ্রেশনের তিনটে ব্যবহার করা হয়। ক্লিয়ার হয়েছে? যাই হোক, সেটা পরের বিষয়, সেটা এখন আমরা আলোচনা করছি না। তিনটে ইন্টিগ্রেশন সাইনও হতে পারে, যেটা একাদশ শ্রেণীতে তোমাদের হয়তো নতুন মনে হবে, কিন্তু পরবর্তীকালে এটা তোমরা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে এ থেকে বি ইন্টিগ্রেশন সাইন দিলাম, এটাকে আমরা বলতে পারি কি না লাইন ইন্টিগ্রেশন, একটা লাইন বরাবর ইন্টিগ্রেশন। আচ্ছা, এবার দেখো যদি কোনো কারণে এইটা যদি ফিরে আসে, মানে এটা ফিরে আসে মানে এই এ থেকে বি না গিয়ে এইটা পুরোটা এরকম ঘুরে আবার এখানে ফিরে এলো, তখন এটাকে আমরা কি বলবো? এটা যেরকম আমরা বলেছিলাম লাইন ইন্টিগ্রেশন, যার বাংলা হচ্ছে পথ সমাকল। লাইন ইন্টিগ্রেশনের বাংলা কি? পথ সমাকল। সেক্ষেত্রে আমরা এটাকে বলবো, তখন আমরা রিপ্রেজেন্ট করবো ডব্লিউ সমান ইন্টিগ্রেশন ক্লোজড এফ ডিএস কস থিটা। সব একই থাকবে, শুধু আমরা এখানে কি করব না ইন্টিগ্রেশন সাইনের উপরে পেটের কাছে একটা গোল চিহ্ন দিয়ে দেব। ঠিক আছে? অর্থাৎ এ আমাকে কি রিপ্রেজেন্ট করছে? এ আমাকে রিপ্রেজেন্ট করছে যে বদ্ধ পথের, আমি একটু আলাদা কালার করছি যাতে দেখতে সুবিধা হয়, তখন যখন একটা বিন্দু থেকে শুরু করে পুনরায় একটা ফোর্সের ক্রিয়ায় একটা বস্তু প্রথম ক্ষেত্রে এ থেকে বি পর্যন্ত গেছিল, এখন আমরা বলছি যে না, এ থেকে যাত্রা শুরু করে সে আবার ফিরে এসে আবার এতে পৌঁছালো, তখন আমরা একে বলবো কি ইন্টিগ্রেশনটা, যেটা আগে লাইন ইন্টিগ্রেশন ছিল এখন সেটা হয়ে যাবে ক্লোজড লাইন ইন্টিগ্রেশন। কি হবে? ক্লোজড, CLOACD, লাইন ইন্টিগ্রেশন। বাংলায় বলা হয় একে বদ্ধ পথ সমাকল। ডব্লিউ সমান ইন্টিগ্রেশন এফ ডিএস কস থিটা, ক্লোজড লাইন ইন্টিগ্রেশন, বা একে আমরা বলবো বদ্ধ পথ সমাকল এফ ডট ডিএস, দ্যাট ইজ ইকুয়াল টু এফ ডিএস কস থিটা। অর্থাৎ এ আমাদেরকে রিপ্রেজেন্ট করবে, কি রিপ্রেজেন্ট করবে? রিপ্রেজেন্ট করবে বদ্ধ পথের ক্ষেত্রে কৃতকার্য। বদ্ধ পথের ক্ষেত্রে কৃতকার্য। বদ্ধ পথ মানে কিছু নয়, একটা বিন্দু থেকে শুরু করে পুনরায় আবার সেখানে ফিরে এলো। লাইন ইন্টিগ্রেশন মানে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু পর্যন্ত, আর বদ্ধ পথ মানে একটা বিন্দু থেকে শুরু করে পুনরায় আবার সেই বিন্দুতে ফিরে এলো, তখন আমরা তাকে বলবো কি লাইন ইন্টিগ্রেশন, ক্লোজড লাইন ইন্টিগ্রেশন। ক্লিয়ার হয়েছে? এই হলো বেসিক জায়গা। আচ্ছা, এরপরে আমি কয়েকটা অঙ্ক বলছি, এই যে আমরা যেগুলো পড়লাম তার উপরে প্র্যাকটিস করার জন্য দু একটা আমি অঙ্ক বলছি। হোমওয়ার্ক হিসেবে থাকবে, আমি সলভ করছি না, তোমরা নিজেরাই করবে, খুব সহজ সিম্পল অঙ্ক।
সাপোজ হোমওয়ার্ক সেলফ প্র্যাকটিসের জন্য, সেলফ অ্যাসেসমেন্ট করার জন্য। নাম্বার 1 তোমাকে বললো গিভেন, তোমাকে দেওয়া আছে, কি দেওয়া আছে, তোমাকে বললো দেওয়া আছে এফ, যেটা আমি অঙ্কটা পড়ানোর সময় বলছিলাম, এফ সমান বলছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। আর তোমাকে বলে দিয়েছে সরণ এস সমান i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। তোমাকে প্রশ্ন করলো কি না ডব্লিউ সমান কত, তো দেওয়া আছে এফ সমান দেওয়া আছে, এস সমান দেওয়া আছে, ডব্লিউ সমান কত। 1 নম্বর অঙ্ক বললো হোমওয়ার্ক হিসাবে নিজেরা করবে। 2 নম্বর অঙ্ক তোমাকে বলছে এফ সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ নিউটন। এই বলের ক্রিয়ায় একটি বস্তু কি করেছে, এ 103 থেকে বি 412 বিন্দুতে গেল। তাহলে এই বলটা কাজ করায়, তাহলে তার প্রাথমিক অবস্থান এটা, এখান থেকে এখানে গেছে। তাহলে সরণ মিটার এককে যদি হয় তাহলে কৃতকার্য কত, তাহলে সরণ মিটার এককে হলে কৃতকার্য কত। ক্লিয়ার হয়েছে? 3 নম্বর এফ সমান 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ নিউটন হয়েছে। এই বলের ক্রিয়ায় ধরো একটি কণা, আমি শর্টে লিখছি 2, 3, 5 বিন্দু থেকে 12, 15, 8 এই বিন্দুতে গেছে। এও সেই একই, কৃতকার্য কত। 4 নম্বর অঙ্ক এফ তোমাকে বলে দিয়েছে কত, 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ নিউটন। এই বল ক্রিয়া করছে, এফ সমান কত না 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ নিউটন। এই বলটা কাজ করছে, তাহলে এই বলের ক্রিয়ায় একটি কণা, r1 ইকুয়াল টু i ক্যাপ প্লাস 3j ক্যাপ মিটার থেকে r2 ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মিটার অবস্থানে যায়। এই সরণে কৃতকার্য কত। ভালো করে বোঝার চেষ্টা করো, সমস্ত অঙ্কের কিন্তু কনসেপ্ট একই। ডব্লিউ সমান তুমি এখানে করবে এফ ডট এস। আচ্ছা এখানে এফ দেওয়া আছে, এখান থেকে এখানে গেছে, তাহলে তোমাকে আগে সরণটা বের করতে হবে। দুটো বিন্দুর মধ্যে সরণের সম্পর্ক কি আমরা জানি, এস সমান কত হয় না i ক্যাপ x2 মাইনাস x1 প্লাস j ক্যাপ y2 মাইনাস y1 প্লাস k ক্যাপ z2 মাইনাস z1। জানো তোমরা এস বের করবে, এফ ডট এস করবে। সেম প্রবলেম এটা, এখানেও r1 r2 দেওয়া আছে, মানে এস কত হবে, অবস্থান করে দিবে r2 মাইনাস r1 দিয়ে w সমান এফ ডট এস করবে। ঠিক আছে, তাহলে এতক্ষণ পর্যন্ত যেগুলো আলোচনা হয়েছে তার উপর সিম্পল অঙ্ক এইগুলো ওয়ার্ক ফর এনার্জি। ক্লিয়ার হয়েছে?
তো এই মোটামুটি আমাদের ফার্স্ট ক্লাস বলতে পারো ওয়ার্ক পাওয়ার এনার্জির উপরে প্রথম ক্লাস, যেটা প্রায় আনুমানিক 1 ঘন্টার কাছাকাছি সময় হয়েছে, পুরোপুরি 1 ঘন্টা হয়তো হয়নি, 50 মিনিট মতো হবে প্রাথমিক আলোচনা। ওয়ার্ক পাওয়ার এনার্জির প্রথম ক্লাস আমরা এতটাই রাখি। এরপরে আরেকটা ক্লাস করব, দ্বিতীয় ক্লাস। জানি না কটা ক্লাস লাগবে, পরপর সিলেবাস দেখে বললে পরপর বয়ে যাবে। ঠিক আছে, ওকে।